হ্যান্সি ফ্লিক ঠিক এরকমই রিয়াকশন দেন যখন পেদ্রি হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়ার সাথে আমরা ম্যাচটা 2-2 ড্র অবস্থায় আমরা পেদ্রিকে মাঠ থেকে উঠায় নেওয়া হইতেছে। এবং এই ম্যাচ আমাদের জন্য মাস্ট উইন ছিল। কারণ হচ্ছে আমরা টেবিলের একদম শেষের দিকে মানে মিড টেবিলের দিকে অবস্থান করতেছিলাম চ্যাম্পিয়ন্স লিগের, এবং আমাদের 10 পয়েন্ট ছিল। এবং আমরা যদি এই ম্যাচ জিতি তাহলে আমরা 9 নাম্বার বা 8 নাম্বারে চলে আসবো, কারণ আজকেই চেলসির ম্যাচ ছিল। তো সব কিছু ক্যালকুলেশন করে আমাদের এরকম অবস্থা হইতেছিল যে হ্যাঁ, পেদ্রির গতকালকের যে ম্যাচ ছিল স্লাভিয়ার সাথে অতটা ভালো যাইতেছিল না, কিন্তু তারপরও পেদ্রি আমাদের এমন এক প্লেয়ার যার উপরে আমাদের মিডফিল্ড অনেক বেশি ডিফেন্ডেবল। আমরা এরকম দেখতে পারি পেদ্রি যখন মাঠ ছেড়ে চলে যান আমাদের কন্ট্রোল করতে অনেক বেশি ঝামেলা হয়। মিডফিল্ড কন্ট্রোল বা যেই ক্রিয়েটিভিটি পেদ্রি নিয়ে আসে সেটা তার হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আমরা পাইতেছি না। এবং এরকম ধারণা করা হইতেছে 1 মাস থেকে 2 মাস পেদ্রি মাঠের বাইরে থাকতে পারেন। এমনও অনেক রিপোর্ট দেখা যাইতেছে যে হয়তো বা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনও লাগতে পারে। এখন ধরলাম যে মোটামুটি 1 মাসও যদি লাগে, মোটামুটি হ্যামস্ট্রিং ইনজুরিতে তার পেশিতে ওরকমভাবে টান খাইছে, যা খাইছে করছে। তারপরে 1 মাস যদি যায় আমাদের 5-6টার মতো ম্যাচ পেদ্রি মিস করবেন, এবং তারপর পরে ইন্টারন্যাশনাল ব্রেক আবার চলে আসবে। তো আমরা মোটামুটি পেদ্রিকে 1 মাসের মতো পাইতেছি না, এটা ধরে রাখতে পারি। এবং আমাদের যে চ্যাম্পিয়ন্স লিগের যে ইকুয়েশন, আমরা যখন থার্ড গোল করি, যখন দানি ওলমো যখন তার তৃতীয় গোলটা করে এবং আমরা দেখতে পারি যে স্লাভিয়ার সাথে আমরা 3-2-তে আগানো, ওই মুহূর্ত পর্যন্ত আমরা টেবিলের 8 নাম্বারে পৌঁছে গেছি। কারণ হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের যে ফরম্যাট, এবং আমরা পয়েন্ট টেবিল নিয়ে আমরা মোটামুটি সব কথাই বলবো যে প্রথম 8 দল ডিরেক্ট কোয়ালিফাই করে ফেলবে রাউন্ড অফ 60 জন্য, প্রথম 8 টিম, এবং সেখান থেকে আবার প্লে অফ হবে। এবং এই ফরম্যাট আমরা মোটামুটি জানি। এবং যে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান টেবিলের যে অবস্থা, প্রথম 8-এ আছে যারা আছে তার ভিতরে অন্যতম আমরা আমাদের কথাটাই বলতে পারি যে বার্সেলোনা বার্সেলোনা 9 পজিশনে আছে। এবং বার্সেলোনা কি যে ডিরেক্ট কোয়ালিফাই করতে পারবে কিনা রাউন্ড অফ 60-র জন্য, সেখানে একটা কথা থাকতে পারে যে আমরা টপ 8 হয়ে শেষ করতে পারতেছি কিনা। দেখেন, চেলসি আছে 8 নাম্বারে, তাদেরও 13 পয়েন্ট, আমাদেরও 13 পয়েন্ট। চেলসির একটা গোল ডিফারেন্স বেশি, মানে চেলসির প্লাস মাইনাস হিসেব করে গোল ডিফারেন্স 6, বার্সেলোনার 5। এবং আমাদের পরে অ্যাটলেটিকো মাদ্রিদ উল্লেখযোগ্য যারা আছে এবং ম্যানচেস্টার সিটি, তাদেরও 13 পয়েন্ট করে এবং গোল ডিফারেন্স 4-5 এরকম করে মোটামুটি সেম। শুধুমাত্র আমরা দেখতে পারি যে অ্যাটলেটিকো মাদ্রিদের মেবি 5। তো এই যে 2-3 টিম এবং স্পোর্টিং সিপি আছে, এই লাস্ট 13 পয়েন্ট নিয়ে তার নিচের দিকে 9, 10, 11, 12-তে আমরা এই টিমগুলো আছে। সেখানে কারা কারা আছে? বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং সিপি, অ্যাটলেটিকো মাদ্রিদ, এই টিমগুলো আমরা আছি। এবং ইন্টার মিলান 12 পয়েন্ট নিয়ে আছে পিছনের দিকে। মানে যারা পটেনশিয়ালি টপ 8 নিয়ে ফিনিশ করতে পারে তার মধ্যে। এর মধ্যে সবচাইতে ভালো সুযোগ যদি বলে থাকেন, সেটা আমি মনে করি ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনার কাছেই আছে। ধরলাম আমরা কেন টপ 8-এ যাব, তার অন্যতম বড় কারণ হচ্ছে আমরা যদি দেখি যে পিএসজি এবং হচ্ছে নিউ ক্যাসেল, তারা হচ্ছে টপ 8-এর ভিতরে আছে, মেবি 6-5 এরকম নাম্বারে আছে যেখানে আছে তাদের ম্যাচ। এবং তারা যেহেতু খেলবে নিজেদের বিপক্ষে টপ 8-এ থেকে এবং লাস্ট ম্যাচ উইক থাকবে, সেখানে তাদের মধ্যে রেজাল্ট যে কোনো একটা আসবে, হয় ড্র করবে না হলে জিতবে যে কোনো এক টিম। ধরলাম কেউ ড্র করলো 2 টিম, যদি 2 টিম ড্র করে তাহলে 2 টিমই টপ 8 থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সবারই 13 পয়েন্ট করে আছে। তো 13 পয়েন্ট পর তারা 1 পয়েন্ট যখন পাবে তখন তাদের পয়েন্ট হবে 14। এবং বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদ, আমরা এই টিমগুলো যারা জিতবো তাদের পয়েন্ট হয়ে যাবে পটেনশিয়ালি 13 আর 3 16। তাহলে আমাদের টপ 8-এ ফিনিশ করার অনেক ভালো পসিবিলিটি আছে। কিন্তু আমরা যদি দেখি পিএসজি এবং হচ্ছে যে নিউক্যাসল ইউনাইটেড, তাদের মধ্যকার ম্যাচটা পিএসজি জিতে গেছে, বা আমরা বলতে পারি যে নিউক্যাসল জিতে গেছে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 16, তারা কোয়ালিফাই করে যাবে। কিন্তু যার যে হারবে তার তো পটেনশিয়াল পয়েন্ট ওই 13-তেই থাকবে, যে আমরা যে পয়েন্ট টেবিলে 13-তেই থাকবে। এবং বার্সেলোনা, তারপর আপনি বলতে পারেন যে ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ, এর মধ্যকার যেই যারা জিতবে এবং যাদের এই ধরেন 3 টিমই গিয়ে জিতে গেলো, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি, তাদের ভিতরে যাদের গোল ডিফারেন্সে যে জিডি হিসেব করে যারা টপে থাকবে মানে আগানো থাকবে, তারাই আপনার পটেনশিয়ালি মানে টপ 8-এ শেষ করবে। এবং সেখান থেকে আপনি আরও একটা হার্ড ম্যাচের কথা বলতে পারেন, যে চেলসি এবং হচ্ছে নেপোলির মধ্যকার যে লাস্ট উইকের চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ থাকবে। তো তাদের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ড্র করলো, হারলো, এবং এরকম অবস্থাও হবে। আমরা এরকম পটেনশিয়ালি, আমি এই টেবিল নিয়ে আলাদা একটা ভিডিও করব, যে নেক্সট উইকে যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগের কাছাকাছি আসবো তখন কিভাবে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে আপনি রিয়াল মাদ্রিদ আর পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদ তো বাদেই, আপনি চেলসি, আপনি যে কোনো টপ 8-এর শুধুমাত্র বায়ার্ন মিউনিক আর হচ্ছে আর্সেনাল, এই 2 টিম বাদে যে কোনো টিম
বাদ হয়ে যাইতে পারে, মানে যে কোনো টিম, এই সব করে টিমেরই চ্যাম্পিয়ন্স লিগের টপ 8 থেকে বের হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা নিয়ে একটা ভিডিও করব। কিন্তু আসেন আজকে বার্সেলোনার এই গেম নিয়ে কথা বলি। দেখেন এই যে চ্যাম্পিয়ন্স লিগের এই উইকটা ছিল, এটা মোটামুটি হচ্ছে আপনার একদম গেম চেঞ্জেবল একটা, বা গেম চেঞ্জ করে দিছে চ্যাম্পিয়ন্স লিগের, পুরো টেবিল উলটপালট করে দিছে। এটার অন্যতম প্রথম শুরু হয়েছে পোগো জায়েন্ট না কি টিম একটা আছে তাদের সাথে, ম্যানচেস্টার সিটি, যারা 3-1 হেরে গেছে, ওইখান থেকে শুরু। তারপরে স্পোর্টিং সিপির সাথে আমরা দেখতে পাইছি যে পিএসজি তারা 2-1 হেরে গেছে। এবং এই টিমগুলো, দুই টিম যখন হেরে গেছে এবং ইন্টার মিলান আর্সেনালের সাথে হেরে গেছে, এই পটেনশিয়ালি 3-4-5টা, এবং আতালান্টার কথা মনে আছে, আতালান্টা অ্যাথলেটিকো ক্লাবের সাথে তারাও 3-1 না 3-2 হেরে গেছে, যারা কিনা পটেনশিয়াল টপ 8-এর ভিতরে ছিল। তার মানে তারা এক ম্যাচ হারার সাথে সাথে তারা সব কিন্তু টপ 8 থেকে বের হয়ে গেছে। এবং এখানেই টার্নিং পয়েন্টটা চলে আসে, যে পয়েন্ট টেবিল একদম উলট পালট হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের যে সমীকরণগুলো আছে সব চেঞ্জ হয়ে গেছে। এবং সবগুলো ম্যাচ এরকম ছিল, আপনাকে সব শক করে দিছে। এবং আমরা যদি গতকাল রাতে বার্সেলোনার পারফরমেন্সের নিয়ে কথা বলি, এই স্লাভিয়া প্রাগা এই যে টিম, এই টিমের সাথে বার্সেলোনার ফার্স্ট হাফের পারফরমেন্স ছিল খুবই জঘন্য। আপনি বলতে পারেন আমি এই টিমে পেদ্রির খেলা দেখে আমি ডিসঅ্যাপয়েন্ট। পেদ্রি কিভাবে পাস করতেছে, পেদ্রি এত বেশি ফ্যাটিক ছিল। আপনি পুরো বার্সেলোনার প্লেয়ারদের যখন চেহারার দিকে তাকাবেন, সবাই লাল হয়ে আছে। সবাই লাল হয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে -7, 6, 8 এই টেম্পারেচার যখন আপনি খেলবেন, তখন আপনার সব কিছু আপনাকে এত ঠান্ডা, এত বেশি আপনাকে হজম করতে চাইবে, আপনাকে একদম শান্ত করে ফেলবে। বার্সেলোনার প্লেয়ারদেরও ওইটাই হয়েছে। কিন্তু স্লাভিয়া প্রাহা তাদের ওই যে মাঠটা, তাদের হোম স্টেডিয়ামে খেলছে, তারা তাদের এই এনভায়রনমেন্টের সাথে একদম খাপে খাপ খাইতে পারে, কিন্তু বার্সেলোনা ওটা পারে নাই। আমরা পেদ্রিকে দেখতে পাইছি, আমরা প্রত্যেকটা প্লেয়ারকে দেখতে পাইছি একদম শুকিয়ে গেছে, মানে তাদের চেহারা মেয়েরা লাল হয়ে গেছে, সবাই হাত মৌজা পরে, মানে সব কিছু পরে টরে নামছে। কিন্তু আমি পেদ্রিকে এই গেমে দেখি নাই। পেদ্রির আমার দেখায় আমার লাইফে অন্যতম বাজে একটা ম্যাচ ছিল এই ম্যাচ, যেখানে পেদ্রি হ্যামস্ট্রিং ইনজুরি হয়ে উঠে গেছে। আমার মনে হয় যে পেদ্রি তার ফুল ফিটনেসে ছিল না, এবং কিছু নিউজ যদি সত্যি ধরি, তাহলে পেদ্রি তার ট্রেনিং সেশন যেটা আছে ওটাও ফুল কমপ্লিট করতে পারে নাই। তারপরে এই ম্যাচটা এত বেশি বার্সেলোনার জন্য ইম্পর্টেন্ট ছিল, পেদ্রিকে আমরা রেস্ট না দিয়ে আমরা ফার্স্ট 11-এ রাখছি, এবং আমরা তার রেজাল্ট দেখতে পাইছি। পেদ্রির একটা ইনজুরি। রাফিনার কথা বলতে হয়, রাফিনা লাস্ট রিয়াল সোসিয়েদাদ, এবং আমরা এই আজকের কথা বলতে পারি যে স্লাভিয়া প্রাহার সাথে খেলছি, সেখানে আমি রাফিনাকে তার রাফিনা সুলভ যেই পারফরমেন্স রাফিনা আমাদেরকে ডেলিভারি করে সেটা দেখি নাই। তার ফ্রেসিং ইন্টেন্স আমি মনে করি মোটামুটি ঠিকই আছে, কিন্তু রাফিনা এর চাইতো আরও ভালোভাবে প্রেস করে, এর চাইতে আরও ভালোভাবে গেম ইনভলভ হয়। কিন্তু সেখান থেকে রাফিনার যে সুযোগগুলো আসে, এবং এই ম্যাচও একটা দুটা ভালো সুযোগ রাফিনা পাইছে, কিন্তু আসলে ডিসিশন নিতে পারে নাই। শট বাজে হয়েছে, অনেক বাইরে দিয়ে মারছে। এবং রাফিনাকে আমার এই ম্যাচে ওই স্টেবলটা লাগে নাই। হ্যাঁ, রাফিনার উপরে ভরসা আছে, রাফিনা ব্যাক করে ফেলবে। রাফিনা এই টিমের অন্যতম প্রাণ ভোমরা, এবং তার প্রেসিং মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু আপনি এই ম্যাচে কতটুকু দোষ দিবেন, যেখানে -6, 7 ডিগ্রি টেম্পারেচার আপনার খেলতে হইতেছে।